না, আমার কোনো আপত্তি নেই। সবার মুখে এক নিমিষে খুশির জোয়ার বয়ে গেল। ড্রয়িং রুমের উপস্থিত সবাই একসাথে তৃপ্তির সুরে আলহামদুলিল্লাহ বলে উঠল। অবশেষে দীর্ঘ আলোচনা আর দু পরিবারের সম্মতিতে তুর্য আর শুভ্রার বিয়ের দিনক্ষণ পাকা করা হলো। ঠিক হলো এই আসন্ন বিয়ের মৌসুমেই তাদের চার হাত এক করে দেওয়া হবে। শুভ্র আর হৃদির বিয়ের ঠিক দুদিন পরেই ধুমধাম করে হবে তুর্য আর শুভ্রার বিয়ে। শুভ্রা এতক্ষণ কোনো মতে নিজেকে পাথরের মতো শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু এই চূড়ান্ত ঘোষণার পর সে আর এক সেকেন্ডও পারল না। তার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে গেল। নিজের দাঁতে দাঁত চেপে কান্না আটকে শাড়ির কুচিটা এক হাতে শক্ত করে ধরে সে এক প্রকার দৌড়ে সিঁড়ির দিকে চলে গেল। পাশে সবার সামনে চোখের জল গড়িয়ে পড়ে। সেই ভয়ে সে প্রায় লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার মনে হচ্ছে আর একটা মুহূর্ত যদি সে এই হল রুমে দাঁড়িয়ে থাকে তবে সেখানেই বুক ফাটানো চিৎকার করে কেঁদে দিবে। হুট করে শুভ্রার এভাবে চলে যাওয়ার দিকে সবাই এক পলক তাকালো। ঈশানও তার অবশ হয়ে যাওয়া ঘাটটা ঘুরিয়ে শূন্য চোখে সিঁড়ির দিকে তাকালো। তার কেন যেন মনে হচ্ছিল সে কোনো এক ভয়ানক নিকষ কালো দুঃস্বপ্ন দেখছে, আর একটু পরই হয়তো ঘুম ভেঙে যাবে, কেটে যাবে এই ঘোর। কিন্তু না, পরক্ষণে নিষ্ঠুর বাস্তবতা তাকে চারপাশ থেকে আষ্টেপৃষ্ঠে গ্রাস করে নিল। এটা কোনো কাল্পনিক গল্প বা নাটক নয়, একদম নির্মম বাস্তব। আর সেই বাস্তবতার নির্মম আঘাতে প্রতিটা সেকেন্ড তার বুকের ভেতরটা যেন শত শত তীরের ফলার ক্ষত বিক্ষত হতে লাগলো। শুভ্রার এই আকস্মিক দৌড়ে চলে যাওয়াটাকে বাকি সবাই একদম অন্য চোখে দেখল। বড়রা সহ মেহমানরা সবাই মৃদু হেসে উঠলেন। তারা ভাবলেন নতুন বিয়ের কথা শুনে লজ্জায় হয়তো মেয়েটা এভাবে মাথা নিচু করে পালিয়ে গেছে। সাধারণত বিয়ের কথা উঠলে সব বাঙালি মেয়েই যেমন লাজুক আচরণ করে, শুভ্রাও সেটাই করছে। এই ভেবে সবাই আবার নিজেদের খোশ গল্প আর বিয়ের আলোচনায় মেতে উঠল। এদিকে পাখির পক্ষেও এই দৃশ্য আর সহ্য করা সম্ভব হলো না। সেও চোখ ভর্তি পানি নিয়ে এক প্রকার দৌড়ে নিজের রুমের দিকে চলে গেল। পাখি এভাবে চলে যাওয়ার সময় তুর্য এক পলক তার দিকে তাকালো। পাখির সেই ভেঙে পড়া অবয়বটার দিকে তাকিয়ে তুর্য নিজের বুকের ভেতর থেকে এক দীর্ঘ তপ্ত শ্বাস ফেলল, যার মধ্যে লুকিয়ে রইল একরাশ অব্যক্ত কষ্ট আর এক বুক অসহায়ত্ব। জানালার উলট পালট পর্দা গলে আসা সকালের হালকা সোনালি রোদটা সোজা এসে পড়ল হৃদির মুখের উপর। সেই চেনা আলোটার ছোঁয়ায় হৃদি খুব ধীরে ধীরে নিজের চোখের পাতা মেলল, কিন্তু চোখ খোলা মাত্রই এক তীব্র অবসাদ আর নিস্তেজ ক্লান্তি তার পুরো শরীর জুড়ে ভর করল। বিছানায় সামান্য এপাশ ওপাশ করতে যেতেই হৃদি টের পেল তার শরীরের প্রতিটা হাড়, প্রতিটা জোর যেন একদম আলগা হয়ে গেছে। পুরো শরীরটা এক অদ্ভুত ভারী অনুভূতিতে অবশ হয়ে বিছানার সাথে লেপ্টে আছে। কোমর আর তলপেটে একটা চিন চিন মৃদু ব্যথা প্রতিটা মুহূর্তে মাথা চাড়া দিয়ে উঠছে। একটা গভীর ও তীব্র ধকলের পর শরীর যেভাবে ভেঙে আসে, হৃদির এখন ঠিক তেমনটাই লাগছে। সামান্য একটু নড়াচড়া করতে গেলেই তার গায়ের প্রতিটা পেশি ব্যথায় কুঁকড়ে উঠছে। এক অদ্ভুত আবেশ আর একই সাথে এই তীব্র শারীরিক ক্লান্তির মিশ্রণ তাকে বিছানা থেকে উঠতে দিচ্ছে না। শরীর এতটুকুই নিস্তেজ আর দুর্বল হয়ে পড়েছে যে কম্বলটা সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর মতো বিন্দুমাত্র শক্তিও সে নিজের ভেতরে খুঁজে পাচ্ছে না। হুট করে তার কাল রাতের সমস্ত কথা মনে পড়ে গেল। মনে হওয়া মাত্রই মুহূর্তেই তীব্র লজ্জায় লাল হয়ে সে কম্বলের তলে গিয়ে মুখ লুকালো। এক অদ্ভুত অনাস্বাদিত লজ্জায় তার বুকের ভেতরটা তোলপাড় করতে লাগলো। কাল রাতে যে কি হয়ে গেল দুজনের মধ্যে তা বোধহয় কেউ টের পেল না। হুট করে শুভ্র তার এত কাছে চলে আসলো, আর সেও কোনো বাধা দিতে পারল না। তার এই নীরব সম্মতি শুভ্র নামক পুরুষটাকে আস্ত একটা পাগল বানিয়ে ছেড়েছে সে। ঠিক তখনই দরজায় সজোরে কড়া নাড়লেন রাবেয়া এহসান। ও পাশ থেকে ডাক দিলেন, রিদি, মা আমার ওঠ, 8টা বেজে গেছে, মেহেদি লাগানোর মেয়েগুলো চলে এসেছে, তাড়াতাড়ি ওঠ।
মায়ের গলার আওয়াজে আচমকা হুঁশ ফিরে পেল হৃদি। আজ তো তার বিয়ে, আর সে কিনা এত বড় একটা কথা ভুলে বিছানায় অলসভাবে পড়ে আছে। মনে মনে ভাবল সব দোষ ওই শুভ্রের। লোকটা কাছে আসলেই হৃদি নিজেকে আর ধরে রাখতে পারে না। সে বিছানায় শুয়ে শুয়েই রাগে মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ একটা, শরীরটা একদম ব্যথা করে দিয়েছে, আর কোনোদিন কাছে আসতে দিব না। বেলা দুপুর 2টা। হৃদিদের বাড়ি এখন আত্মীয় স্বজনে একদম গমগম করছে। চারিদিকে শুধু মানুষের হইচই, রান্না বান্না, রাজকীয় আয়োজন আর অনবরত দামি দামি গাড়ির আসা যাওয়ার শব্দ। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা দল বেঁধে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, আর ওইদিকে সাউন্ড বক্সে আর সজোরে গান বাজছে, যার তীব্র আওয়াজে মনে হচ্ছে যেন পুরো মাটি কাঁপানো এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। নিচে যখন এই এলাহি কাণ্ড, তখন উপরে শান্ত রুমে হৃদিকে কনের সাজে সাজানো হচ্ছে। পার্লার থেকে নামিয়ে দুজন রূপটান শিল্পী এসেছেন তাকে সাজানোর জন্য। আয়নার সামনে হৃদি চুপচাপ বসে আছে, আর তার উপর চলছে নিখুঁত কারিগরি। তাকে পরানো হয়েছে একটি গাঢ় লাল খয়েরি রঙের ভারী ও জমকালো সিল্কের লেহেঙ্গা। পুরো লেহেঙ্গা জুড়ে খাঁটি জারদোসি আর মখমলের উপর সোনালি সুতোর চমৎকার কারুকাজ করা, যা আলো পড়তেই রাজকীয় আভায় চকচক করে উঠছে। কুচি করে পরা লেহেঙ্গার ঘেরটা পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। হৃদির ফর্সা গলার উপর শোভা পাচ্ছে কন্দনের ভারী সীতাহার ও চোকার, কানের হাতের সাথে ম্যাচিং করা বড় ঝুমকো, আর কপালে জড়ানো একটি চমৎকার টিকলি। 2 হাত ভরে পরানো হয়েছে লাল আর সোনালি কাচের রেশমি চুড়ি, যার সাথে ঝুলছে মায়াবী কলিরে। পার্লারের মেয়েরা অত্যন্ত যত্ন নিয়ে হৃদির মুখে হালকা কিন্তু নিখুঁত ব্রাশ অন এবং চোখে ডার্ক চমকি মেকআপ করে দিয়েছে। ঠোঁটে লেহেঙ্গার সাথে মিলিয়ে গাঢ় মেরুন লাল রঙের লিপস্টিক দেওয়াতে তার মায়াবী রূপ যেন আরও ঠিকরে বেরোচ্ছে। সব শেষে তার মাথার উপর আলতো করে বসিয়ে দেওয়া হলো একটি বিশাল হালকা ওড়নার 1 লেয়ার ঘোমটা। ওড়নার চারপাশে চওড়া পাটটা তার মুখের অবয়বকে এক অদ্ভুত কোণে নজর এনে দিচ্ছে। ঘোমটার পাতলা নোটের আড়াল থেকে হৃদির এই লাজুক নিষ্পাপ মুখটা দেখে একদম স্বর্গের পরীর মতো লাগছে। শুভ্রা, মিহি আর পাখি আগে হৃদিদের বাড়িতে চলে এসেছে। পাখি মিহি দুজনে বাহিরে আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাচ্ছে, আর শুভ্রা চুপচাপ হৃদির ঠিক পাশেই বসে আছে। শুভ্রা পরেছে আজ ডার্ক খয়েরি আর মেরুন শেডের একটি মডার্ন লং গাউন, যার সামনের দিকটা বুক থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত চেরা ফ্রন্ট ওপেন স্টাইলে, যা থেকে ভেতরে রাজকীয় সুতোর কাজ করা ঘেরালো স্কার্টটি মায়াবীভাবে উকি দিচ্ছে। গাউনের পুরো বুক জুড়ে, গলার চারপাশে এবং হাতার কবজিতে গোল্ডেনের জারদোসি সুতোর নিখুঁত ও ভারী কারুকাজ। হালকা নোটের ওড়নাটি সে এক কাঁধে ভাঁজ করে ঝুলিয়ে রেখেছে, যার জমিনে ছোট ছোট চুমকির কাজ চকচক করছে। গলার উপর মানানসই একটি গোল্ডেন নেকলেস এবং 2 হাতে হালকা সোনালি চুড়ি। মাঝখানে নিখুঁত সিঁথি কেটে সিল্কি সজা চুলগুলো 2 কাঁধের উপর দিয়ে সামনে ও পিঠে খোলা ছেড়ে দেওয়া। পোশাকের এই আভিজাত্যপূর্ণ ও মডার্ন স্টাইল শুভ্রার পুরো অবয়বে এক রাজকীয় লুক এনে দিয়েছে। দেখতে একদম খয়েরি পরীর মতো লাগছে শুভ্রাকে, কিন্তু এত সুন্দর একটি সাজের পরও তার মায়াবী মুখে হাসির কোনো লেশ মাত্র নেই। চারপাশে আনন্দের কোলাহল, মানুষের হইচই আর উৎসবের পরিবেশ, সব কিছুই তার কাছে প্রচণ্ড বিরক্তকর লাগছে। আর মাত্র 2 দিন বাদে তার নিজের বিয়ে, অথচ তার মনে হচ্ছে 2 দিন পর তাকে জ্যান্ত কবরে দেওয়া হবে। ভাবতেই বুক ঠেলে চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল তার, কিন্তু দাঁতে দাঁত চেপে সে কোনো রকমে কান্না আটকে ফেলল। শুভ্রা মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সে আর কোনো দিন ঈশানের সাথে দুষ্টুমি করবে না। নিজে থেকে যে সে একটা কথাও বলবে না।
মানুষটা হয়তো তার উপর এমনিতেই প্রচণ্ড বিরক্ত হয়, তাই অযথা আর কাউকে বিরক্ত করতে চায় না সে। এদিকে রিদি এখনো জানে না যে শুভ্রার বিয়ে ঠিক হয়ে গেছে। সকাল থেকে বিয়ের হাজারো ব্যস্ততার কারণে কেউ তাকে এই খবরটা বলার সময় পর্যন্ত পায়নি। ঠিক দুপুর ৩টার সময় চৌধুরী বাড়ির গাড়ি সারি সারি লাইন এসে রিদির বাড়ির নান্দিকভাবে সাজানো বড় গেটের সামনে থামল। মোট ৮টি বিলাসবহুল গাড়ি একদম তাজা ফুল দিয়ে রাজকীয়ভাবে সাজানো হয়েছে, আর বাকিগুলো সাদাসিধেভাবেই এসেছে। সবার সামনে এগিয়ে এসে থামল শুভ্রের নিজের প্রিয় ডার্ক মাস্টারসিস প্রাইভেট কার। গাড়িটির বটন জুড়ে তাজা লাল ও সাদা গোলাপ আর রজনীগন্ধার এক বিশাল ও ঘন চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, যার এক পাশ মায়াবী লতার মতো নেমে এসেছে বাম পাশের হেডলাইটের দিকে। উইন্ডোজের নিচে কাচের কোণ ঘেঁষে বসানো হয়েছে হালকা গোলাপি ও সাদা নোটের টিস্যু কাপড়ের বড় বড় চমৎকার ব্রো এবং বিরন, যা হালকা বাতাসে আলতো করে কাঁপছে। গাড়ির চারপাশের দরজার হাতলগুলোতে রজনীগন্ধার ছোট ছোট ঝাড়ল ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর পেছনের ব্যাগডালা জুড়ে রয়েছে লাল গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা একটি সুন্দর হৃৎপিণ্ডের অবয়ব। চকচকে কালো রঙের গাড়ির উপর লাল সাদা ফুলের এই রাজকীয় কম্বিনেশন দূর থেকেও সবার চোখ ধাঁধিয়ে দিচ্ছে। বরের গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে প্রথমে নিচে নামলো ঈশান, তার পরপরই পেছনের দরজা দিয়ে নামলো রিফাত, আর সব শেষে বেশ গাম্ভীর্য নিয়ে গাড়ি থেকে নামলেন সোহান চৌধুরী। গাড়ির পেছনের সিটে রাজকীয় ভঙ্গিতে বসে আছে শুভ্র। তার পরনে আজ খাঁটি সিল্কের তৈরি একটি অত্যন্ত দামি সোনালি রঙের শেরওয়ানির কলার থেকে শুরু করে পুরো বুক জুড়ে সূক্ষ্ম সুতো আর জরির নিখুঁত কাজ করা। তার গলার দু পাশ দিয়ে ঝুলে আছে মখমলের একটি রাজকীয় উত্তরীয়, যা শেরওয়ানির আভিজাত্যকে পুরোপুরি ফুটিয়ে তুলছে। বাঁ হাতের কবজিতে চকচক করছে একটি দামি ব্যান্ডের ঘড়ি। গাড়ি এসে থামলেও শুভ্র এখনও নিচে নামেনি। সে গাড়ির ভেতরে আরাম করে বসেই তার শেরওয়ানির পকেট থেকে ফোনটা বের করল। ফোন স্ক্রিনে আলো তার মুখে পড়তেই সে আলতো হেসে রিদির হোয়াটসঅ্যাপে মেসেজ করল। চলে এসেছি রোহিণীশ, রেডি তো তুই আমার হওয়ার জন্য? মনে রাখিস, আজ যদি তোকে নিজের করে নিয়ে যাই, ফেরার সব রাস্তা তোর জন্য ফরএভার বন্ধ হয়ে যাবে। পাশে বসা তুর্য শুভ্রের মিটমিটি হাসির দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, কিরে শালা, এখন কি গাড়ি থেকে নামবি নাকি এভাবে ভেতরে বসে থাকবি? ঠিক তখনই আশপাশের সব মানুষ হৈ হৈ করে দৌড়ে গাড়ির সামনে এসে ভিড় জমালো বর দেখার জন্য। রাবেয়া হোসেন তাড়াহুড়া করে একটা রূপোর ট্রেতে মিষ্টি, শরবত আর একটি চকচকে হীরের আংটি সাজিয়ে নিলেন। বাঙালিদের নিয়ম অনুযায়ী বরকে মিষ্টি খাইয়ে কিছু উপহার দিয়ে গাড়ি থেকে নামাতে হয়, তাই রাবেয়া হোসেন দ্রুত এগিয়ে এসে শুভ্রের পাশের গাড়ির দরজাটা খুললেন। শুভ্র তখনও নিজের মতো গভীর মনোযোগে ফোন টিপছে। রাবেয়া হোসেন কাঁটা চামচ দিয়ে এক পিস রসালো মিষ্টি তুলে শুভ্রের মুখের সামনে ধরে স্নেহের সুরে বললেন, শুভ্র বাবা হা কর। মিষ্টির কড়া ঘ্রাণে শুভ্রের নাক কুঁচকে গেল। সে সামনে তাকে চামচের ডগায় মিষ্টিটা দেখেই মুহূর্তেই মুখটা দূরে সরিয়ে নিল। ভ্রু কুঁচকে বিরক্তির সুরে বলল, হোয়াট আর ইউ ডুইং ফুপি? মিষ্টি কেন? সরাও প্লিজ এটা এখান থেকে। রাবেয়া হোসেন মিষ্টিটা শুভ্রের মুখে আরো কাছে নিয়ে আবারও স্নেহের সুরে বললেন, একটু খা বাবা, নিয়ম তো একটুখানি খেতে হয়। শুভ্র নাক সিটকে আরো খানিকটা পিছিয়ে গিয়ে বিরক্তি সুরে বলল, নো ফুপি, সরাও এটা এখান থেকে, আমি খাবো না। পাশ থেকে তুর্য এবার শুভ্রকে হালকা ধাক্কা দিয়ে বলল, আরে শালা, একটু খা না, খেতে হয়, নিয়ম এটা। শুভ্র তুর্যের দিকে একবার বাঁকা চোখে তাকালো, তার ডার্ক চোখের মনিতে বিরক্ত ফুটিয়ে তুলে বলল, এতই যখন রুলস অ্যান্ড রেগুলেশনের দরদ, তাহলে তুই খেয়ে নে। শুভ্রের মুখ থেকে এই চ্যালেঞ্জিং কথাটা শুনেই তুর্য জেদের বসে রাবেয়া হোসেনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। সে বলল, আন্টি আমাকে দিন, এই শালার বদলে আমি খেয়ে নিচ্ছি। রাবেয়া হোসেন আর কি করবেন,
হেসে ফেলে তুর্যকে মিষ্টিটা খাইয়ে দিলেন। বরযাত্রী আর গেটের সামনে থাকা অন্য সব মানুষ তাদের এই কাণ্ড দেখে হু হু করে হেসে উঠল। তুর্য বেশ তৃপ্তি নিয়ে মিষ্টি চিবুতে চিবুতে শুভ্রকে খেপানোর জন্য বলল, তাহলে বউটাও আমায় দিয়ে দে। নিয়ম যেহেতু মানিস না, কারণ কবুল বলাও তো একটা নিয়ম। পরে দেখা গেল কাজী কবুল বলতে গেলে তুই মুখ ফিরিয়ে বলবি আমি কবুল বলবো না। কথাটা শোনা মাত্রই শুভ্র একজোড়া জ্বলন্ত ও রাগী চোখে তুর্যের দিকে তাকালো। শুভ্রের ওই মারকুটে চাহনি দেখে তুর্য আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। হাসতে হাসতে সাথে সাথে গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে চলে গেল। রাবেয়া হোসেন এবার আলতো হেসে শুভ্রের ডান হাতের অনামিকায় দামি হীরের আংটিটা পরিয়ে দিলেন। আংটি পরানো শেষ হতেই শুভ্র খুব ধীর স্থির পায়ে রাজকীয় ভঙ্গিতে গাড়ি থেকে নিচে নেমে আসলো। অন্যদিকে হৃদি ফোনে শুভ্রের পাঠানো সেই রোমান্টিক মেসেজটা দেখছিল। মেসেজটা পড়ার পর তার মনের ভেতর কেমন যেন এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। সে নিজের অজান্তেই শুভ্রার হাতটা শক্ত করে ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে এসেছে। হৃদি ছাদের রেলিং ধরে নিচে ঝুঁকে গেটের কাছে শুভ্রের গাড়ি আসা এবং মিষ্টি খাওয়ানো সব কাণ্ডে সাগ্রহে দেখছে। শুভ্রা তার পাশে সে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তবে নিচে মজার কাণ্ডে নয়, শুভ্রার চোখ দুটো সম্পূর্ণ নিজের অজান্তেই নিচে দাঁড়িয়ে থাকা ঈশানের উপর গিয়ে স্থির হয়ে আছে। ঈশান এখন দু হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়ে রিফাতের সাথে বেশ মনোযোগ দিয়ে কি যেন একটা কথা বলছে। তার পরনে একটা চমৎকার অ্যাশ রঙের শার্ট আর সাথে ধবধবে সাদা জিন্স প্যান্ট। শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করে কোনোই পর্যন্ত গোটানো, যার ফলে তার সুগঠিত হাত দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথার চুলগুলো খুব সুন্দর করে জেল দিয়ে গুছিয়ে ব্রাশ করা, আর বাম হাতের কবজিতে শোভা পাচ্ছে একটি দামি ব্র্যান্ডের ঘড়ি। দূর থেকে হালকা রোদের মধ্যে রোদেলা দুপুরের ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে কোনো নামি দামি সিনেমার নায়ক শুটিংয়ের মাঝে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্রা পলকহীন চোখে সেই নায়কের দিকে তাকিয়ে রইল, যার বুকের জড়িয়ে যাওয়ার অধিকারটুকু তার আর মাত্র দুদিন পর চিরতরে হারিয়ে যাবে। ঠিক তখনই চেনা পৃথিবীর সব কোলাহল ছাপিয়ে ঈশানের তীক্ষ্ণ চাহনি আচমকা গিয়ে আছড়ে পড়ল ছাদের ওই শান্ত কোণে, যেখানে শরতের মেঘের মতো বিষাদ বুককে নিয়ে দাঁড়িয়েছিল হৃদি আর শুভ্রা। শুভ্রার দিকে চোখ পড়তেই এক লহমায় ঈশানের বুকের ভেতরটা যেন থমকে গেল চারপাশের চেনা বাতাসও। ছাদের রেলিং ধরে পলকহীন নয়নে মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে, যেন চাক্ষুষ কোনো মায়ায় আটকে গেছে তার চোখের পাতা। আলতো বাতাসের হিল্লোড়ে শুভ্রার পিঠময় ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো চঞ্চলা মেঘের মতো উঠছে অবিরত। ঈশান যেন সেই তীব্র চাহনির ভার সইতে পারল না। এক বুক গোপন অস্বস্তি নিয়ে মুহূর্তেই নিজের চোখ জোড়া নামিয়ে নিল মাটির পানে। এদিকে বরের সাজে সজ্জিত শুভ্রের ব্যাকুল চোখ দুটো ছিটকে গিয়ে পড়ল ছাদের সুনীল সীমানায়। প্রিয়াকে দেখা মাত্রই তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে দুষ্টুমি ভরা হাসি। সবার চোখের আড়ালে নিজের হাতটি ঠোঁটে ছুঁয়ে এসে শটান এক বসন্তের হাওয়া ফ্লাইং কিস ছুঁড়ে দিল হৃদির উদ্দেশ্যে। হৃদির লজ্জায় আর বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। মনে মনে তীব্র অভিমানে গাল ফুলিয়ে ভাবল, লোকটার বুকে কি শরম লজ্জা বলতে কিচ্ছু নেই? এই ভরা মজলিসে এত মানুষের সামনে এমন অসভ্যতামি কেউ করে? কিন্তু মন তো অবাধ্য নদীর মতো, বারণ শোনে না। হাজার বকেও নিজের মনকে ধরে রাখতে না পেরে রীতি যখন চোরের মতো আবারও নিচে তাকালো, অমনি দূর থেকে শুভ্র তার এক চোখ টিপে মায়াবী এক ইশারা ছুড়ল। সেই ইশারার তীব্র আঘাত যেন তীরের মতো সোজা গিয়ে লাগলো হৃদির অবুঝ হাটে। এক লহমায় নিস্তব্ধ হয়ে গেল তার হৃৎস্পন্দন। সে বেশ বুঝল, এই ছাদের কার্নিশে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা মানেই লোকটার এমন উন্মাতাল ভালোবাসার কাছে আত্মসমর্পণ করা। সে আর ঝুঁকি না নিয়ে দ্রুত শুভ্রার নরম হাতটি নিজের মুঠোয় পুরে এক প্রকার টেনে ছাদ থেকে নিচে নেমে এল। কিছুক্ষণের মাঝেই মিহি একরাশ ব্যস্ততা পায়ে নিয়ে দৌড়ে রুমে এসে ঢুকল। শুভ্রাকে ওভাবে শান্ত বসে থাকতে দেখে বিস্ময়ে চোখ কপালে তুলে বলল,
তুই এখনো এখানে মূর্তির মতো বসে আছিস শুভ্রা? জলদি চল, গেট ধরতে হবে তো। শুভ্রা নিজের বিষণ্ণ চোখ দুটো মাটির দিকে নামিয়ে খুব মৃদু স্বরে বলল। তুই যাব, আমার এইসবের মাঝে যেতে ইচ্ছে করছে না। মিহি দু কোমরে হাত দিয়ে কৃত্রিম রাগে মুখ বাঁকিয়ে বলল। কদম, কোনো বাহানা শুনবো না, চল বলছি। আমরা সব কাজিনরা মিলে আজ 1,00,000 টাকা আদায় করে ছাড়ব। শুভ্রা মুখে আবারও একরাশ না বোধক শব্দ উচ্চারণ করতে চাইল, কিন্তু মিহি তার কোনো ওজোর আপত্তি না শুনে জোর করে তার হাতটা টেনে নিয়ে এলো বাড়ির সাজানো গেটের সামনে। সেখানে তখন উৎসবের আমেজ তুঙ্গে। ফিতার ওপাশে বরপক্ষে তুর্য, রিফাত আর ঈশান বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে সোনালী শেরওয়ানির আভিজাত্য নিয়ে রাজপুত্রের মতো শোভা পাচ্ছে শুভ্র। আমন্ত্রিত অতিথিরা ততক্ষণে অন্দরে প্রবেশ করেছে। গেটের উপরে থরে থরে সাজানো রকমারি মিষ্টি আর কাচের গ্লাসে ভরা রঙিন শরবত। সব কাজিনরা মিলে সেখানে এক মায়ায় বৃত্ত তৈরি করেছে। আজ এখানে এক লোভনীয় খেলা হবে। শরবতের গ্লাসের নিচে 1,000 টাকার মসৃণ নোট রেখে সেই শরবত বরপক্ষের কাউকে তুলে নিতে হবে। যদি কোনো চতুর লোক নিখুঁত কৌশলে সেই গ্লাস তুলে শরবতটুকু উদ্রস্ত করতে পারে, তবে ওই 1,000 টাকার নোট চলে যাবে বরপক্ষের পকেটে। আর যদি কোনো ভুল চালে তারা হেরে যাবে, তবে দণ্ড হিসেবে তার দ্বিগুণ অর্থ জরিমানা দিতে হবে কনেপক্ষকে। শুভ্রা গেটের এক কোণে এসে লোকচক্ষুর আড়ালে মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মিহি 1,000 টাকার নোটটি আঙ্গুলের ডগায় উঁচিয়ে ফিতের ওপারে দাঁড়িয়ে থাকা বরপক্ষের সবার উদ্দেশ্যে চ্যালেঞ্জের সুরে বলল। এই নিন আমাদের শর্তের টাকা। এবার আপনাদের দলের কোন বীরপুরুষ আছেন যিনি এই টাকা ছুঁয়ে শরবতের গ্লাস তুলবেন? রিফাত নিজের কলারটা হালকা ঝাঁকিয়ে বেশ একটা ঝাঁকালো ভাব নিয়ে বলল। আরে এ তো ডাল ভাত ব্যাপার, দাওতে দেখি টাকাটা আমার কাছে। তাদের এমন অতি উৎসাহী সংলাপ শুনে কনেপক্ষের সব কাজিনরা একযোগে খিলখিল করে হেসে উঠল। মিহি মুস্কি হেসে রিফাতের বাড়িয়ে দেওয়া হাতের মুঠোয় টাকাটা গুজে দিয়ে বলল। বেশ, তো দেখা যাক আপনারা কেমন সাহস। তবে মনে রাখবেন মিস্টার, এই খেলার নিয়ম কিন্তু বড় পট্ট করা। যদি টাকাটা দিয়ে গ্লাসটা তুলে শরবতটা শেষ করতে পারেন তবেই এই টাকা আপনাদের, আর যদি একটু এই দিক থেকে অধিক হয় তবে এই ডাবল টাকা জরিমানা গুনে তবে ভেতরে ঢুকতে হবে। রিফাত টাকাটা হাতে নিয়ে বুক ফুলিয়ে একটু হাসল। ঠিক তখনই পাশ থেকে তুর্য এসে তার কাঁধে হাত রেখে ফিসফিস করে সতর্ক বার্তা দিল। রিফাত, সাবধানে করিস কিন্তু, একটু এদিক ওদিক হলেই মান সব শেষ। চারপাশে তখন এক অদ্ভুত নীরবতা। সবার চোখ গিয়ে আটকেছে রিফাতের আঙ্গুলের ডগায়। রিফাত গভীর মনোযোগ দিয়ে 1,000 টাকার চকচকে নোটটি শরবতের গ্লাসের নিচের সেই রূপলি ট্রে সরু ফাঁক গলে ভেতরে ঢুকানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। উপস্থিত সবার চোখ তখন কৌতূহলে চকচক করছে। রিফাত কপালে বিন্দু বিন্দু ঘাম জমিয়ে অতি সাবধানে ধীরে ধীরে টাকাটা গ্লাসের নিচে ঢুকিয়ে ফেলল। টাকাটা ভেতরে ঢুকাতেই বরপক্ষের ছেলেরা একযোগে উল্লাসে ফেটে পড়ল। কেউ কেউ হাত তালি দিয়ে ছন্দের সুরে চেঁচিয়ে উঠল রিফাত 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 বলে। কিন্তু আসল খেলা তো এখনো বাকি। টাকা ঢুকলেও রিফাত এখন গ্লাসটা তোলার সাহস পাচ্ছে না। তার কেন যেন মনে হচ্ছে টাকার কোনো কণ ধরে টান দিলেই ভরপুর শরবতের গ্লাসটা উল্টে গিয়ে সব রস মাটিতে মিশে যাবে। রিফাতের এমন কিংকর্তব্য বিমুখ আর কাচুমাচু দশা দেখে কনেপক্ষের মেয়েরা হাসতে হাসতে একে অপরের গায়ে গড়িয়ে পড়তে লাগলো। এতক্ষণে মেঘাচ্ছন্ন মন কেমন যেন এক ফুৎকারে উবরে গেল শুভ্রার। সেও আর নিজের ভেতরের এই বাঁধ ভাঙা আনন্দ চেপে রাখতে পারল না। একরাশ মুক্তোর ঝোরানো খিলখিল হাসিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। আর ঠিক সেই মায়াবী মুহূর্তেই ঈশান এক তীব্র মুগ্ধতা নিয়ে তাকালো শুভ্রার ওই চাঁদের মতো হাসি মুখটার দিকে। তার চেনা গুন্ডি পেরিয়ে মনটা যেন এক লহমায় হারিয়ে গেল।
মেয়েটার ফর্সা গালে আবারও সেই চেনা টোল পড়ছে। মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ঈশান ভাবল। ইস, কি যে মিষ্টি লাগছে মেয়েটাকে আজ। শুভ্রা হাসতে হাসতেই এবার তার রূপলী কণ্ঠে সুর ছিটকে দিল রিফাতের দিকে। কি হলো রিফাত ভাইয়া? কিছুক্ষণ আগে তো নিজেকে খুব বড় বীরপুরুষ দেখাচ্ছিলেন, এখন হাত কাঁপছে কেন আপনার? এবার গ্লাসটা তুলুন দেখি। রিফাত নিজের কলারটা আর একটু উঁচিয়ে বুক টান টান করে বেশ বীরত্বের সুরে বলল। আরে আমি কেন ভয় পাবো, এই তো এখনই তুলে দেখাচ্ছি। কথাটা শেষ করেই সে নিজের ডান হাতের 2 আঙ্গুলে মোচড়ে নোটটা চেপে ধরল আর অন্য হাতে উপর হয়ে থাকা কাচের গ্লাসটা শূন্যে তোলার চেষ্টা করল, কিন্তু বিধিবাম গ্লাসটা সামান্য একটু উপরে উঠতেই ভারসাম্য হারিয়ে উল্টে গেল আর মুহূর্তের মাঝেই ভেতরে সবটুকু রঙিন শরবত ট্রের উপরে গিয়ে গড়িয়ে মাটিতে পড়ে গেল। ব্যাস, চারপাশ জুড়ে কনেপক্ষের মেয়েদের আনন্দের শোরগোল আর চিৎকার আকাশ ছিল। মিহির 2 হাত তুলে বিজয়ের উল্লাসে নেচে উঠে বলল। ইয়ে, আমরা জিতে গেছি। এবার আমাদের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে তবে ভেতরে ঢুকতে হবে মিস্টার, নয়তো আজ আর বউ নিয়ে ঘরে ফেরা হবে না। এমন ভরা মজলিসে বাজি হেরে গিয়ে রিফাত লজ্জায় লাল হয়ে বন্ধুদের পেছনে মুখ লুকানোর চেষ্টা করতে থাকে। ঈশান নিজের ঠোঁট কামড়ে ধরে কোনো রকমে ভেতরের উপচে আসা হাসি চেপে রাখে। তুর্য পকেটে হাত দিয়ে বেশ দাতা কর্ণের মতো ভাব দেখিয়ে বলল। আচ্ছা বাবা, মানলাম আমরা হেরেছি। এবার বলো, কত টাকা চাই তোমাদের? আড়ালে লুকিয়ে থাকা শুভ্রার চঞ্চল রূপটা যেন এক পলকে ফিরে পেল। সে ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী হাসি ফুটিয়ে বেশ আভিজাত্যের সুরে বলল। পুরো 2 লাখ টাকা চাই। শরবত তোলার খেলায় হারার জরিমানা হিসেবে 1 লাখ, আর আমাদের বোনকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার গেস্ট সালামির 1 লাখ। এখন আর অযথা তর্ক না করে ভালো ছেলের মতো টাকাগুলো দিয়ে দেন দেখি। শুভ্রার মুখে এত বড় অঙ্কের ডিমান্ড শুনে তুর্য চোখ দুটো গোল গোল করে একটু সামনের দিকে ঝুঁকে এলো। তারপর কপালে হালকা ভাঁজ ফেলে রসিকতা সুরে বলল। হ্যাঁ বলো কি হে রূপবতী, টাকা কি গাছের পাতা নাকি যে বললেই গাছ থেকে ঝটপট ছিঁড়ে এনে তোমার হাতে তুলে দিলাম? শুভ্রা তুর্যের দিকে আরেকটু ঝুঁকে এসে চোখের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলল। আর আপনারা পুরুষ নাকি ছাগল? এত বছর ধরে বড় বড় চাকরি আর বিজনেস করেও এই শুভ দিনে মাত্র 2 লাখ টাকা পকেট থেকে বের করতে পারছেন না। শুভ্রার এই ধারালো আর চটজলদি জবাবে কোনে পক্ষের মেয়েরা হাসতে হাসতে যেন লুটিয়ে পড়ল একে অপরের গায়ে। তুর্য তো পুরো আকাশ থেকে পড়ল। সে পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে করুণ চাহনিতে তাকিয়ে নালিশের সুরে বলল। ভাই, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখবে? কিছু একটা বলো। এই মেয়ে সবার সামনে আমাদের সোজা ছাগল বানিয়ে দিল। আমরা কি ছাগল? এই অপমান কি মেনে নেওয়া যায় ভাই? কত বড় অপমান! তুর্যের কথায় ঈশান এতক্ষণ চুপ থাকলেও এবার আর স্থির থাকতে পারল না। তার শান্ত গম্ভীর চোখ দুটো সোজা গিয়ে নিবদ্ধ হলো শুভ্রার ওই মায়াবী মুখের ওপর। সে 2 কদম এগিয়ে সে একদম বরফ শীতল আর শান্ত গলায় বলল। কাউকে এভাবে ছাগল বলার রাইট তোমার নেই শুভ্রা। ঈশানের মুখ থেকে নিজের নাম ধরে এমন কঠোর শাসন আর শীতল কণ্ঠ শুনে শুভ্রার বুকের ভেতরটা যেন এক লহমায় ধক করে উঠল। এক মুহূর্তের জন্য তার চারপাশের চেনা পৃথিবীটা নিস্তব্ধ হয়ে গেল। ভেতরটা অভিমানে তোলপাড় করে উঠলেও সে নিজেকে কোনো রকমে সামলে নিল। মুখের অবয়বটাকে পাথরের মতো শক্ত করে এক বুক জেদ নিয়ে ঈশানের চোখের দিকে তাকিয়ে জবাব দিল। বলেছি, বেশ করেছি। আমাদের ন্যায্য টাকা বুঝিয়ে না দিলে আমরা আরো অনেক কিছু বলবো। কি করবেন আপনি? ঈশান শুভ্রার চোখের গভীর মনির দিকে তাকিয়ে নিজের কণ্ঠস্বরকে আরো শান্ত আরো গম্ভীর করে বলল। আর কি বলবে শুনি? ঈশানের এই শান্ত চ্যালেঞ্জ যেন শুভ্রার ভেতরের জেদটাকে আরো 1000 গুণ বাড়িয়ে দিল। সে লোক লজ্জার সব ভয় এক ফুৎকারে উড়িয়ে দিয়ে ঈশানের একদম মুখের কাছে ঝুঁকে এলো। তারপর নিজের ফর্সা ডান হাতের তর্জনীটা ঠিক ঈশানের নাকের সামনে উঁচিয়ে এক নিঃশ্বাসে বলতে লাগলো। শুনবেন আর কি বলবো? টাকা না দিলে আপনাদের আমরা চিড়িয়াখানায় আস্ত একটা ডিরেক্টর বানিয়ে দেব।
প্রথমে তো আপনারা হলেন ওই আফ্রিকান জলহস্তি, যারা শুধু বড় বড় হা করে গিলতে জানে কিন্তু কাজের বেলায় জিরো। তারপর আপনারা হলেন ওই বুনো গন্ডার, যাদের চামড়া এত মোটা যে 2 লাখ টাকার ডিমান্ড শুনেও তাদের ইমোশন জাগে না। আরও বলবো, টাকা না দিলে আপনাদের আমরা ওই ল্যাচ কাটা ক্যাঙ্গারু বলবো, যারা পকেটে টাকা না রেখে খালি খালি লাফাতে লাফাতে বরযাত্রী আসতে জানে। এখানেই শেষ নয় মিস্টার ঈশান, আপনাদের চেহারা দেখে এখন মনে হচ্ছে ওই খাঁচায় বন্দি থাকা পাগল শিম্পাঞ্জি, যারা কলা না পেয়ে দাঁত কিরমির করছে। আর আপনাদের এই দলবলকে দেখতে একদম ওই মেরু অঞ্চলের অলস সিল মাছের মতো লাগছে, যারা বরফখণ্ড ফেলে রোদে এসে ডাইনোসর যুগের মতো হা করে ঘুমায়। এমনকি টাকা না দিলে আপনাদের আমরা ওই জঙ্গল থেকে পালিয়ে আসা খ্যাকশিয়াল আর শিং ভাঙা হরিণ বলতেও দ্বিধা করব না। এখন বলুন, ইজ্জত বাঁচিয়ে টাকা দেবেন নাকি পুরো অ্যানিম্যাল কিংডম খেতাব মাথায় নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস চিবোবেন?